সারফারাজ ভাবতে লাগলো, সেই দিন আচমকা অনিলাকে শাড়ি পরা দেখে তার মনে যে অনুভূতি সৃষ্টি হয়েছিল, অন্য কোনো ছেলে যেন তেমন অনুভূতি হবে না, তার গ্যারান্টি সে দিতে পারছে না। অনিলা সুন্দরী, মোটাসোটা মেয়েটা শাড়ি পরলে আরো বেশি সুন্দর লাগে। তখন যে ছেলেরই তাল সামলানো মুশকিল হতে পারে। আর এ বাড়িতে তো মিরাজ স্বয়ং উপস্থিত। কোনোভাবেই অনিলাকে শাড়ি পরতে দেওয়া যায় না। সারফারাজ বারণ করে দিল, বলো তুমি তো শাড়ি পরতে পারো না অনি, এটা এখন রেখে দাও, বাসায় গিয়ে মা পরিয়ে দিবে। যখন উনিকে বুঝিয়ে কোনো কথা বলতে যায় তখন তুমি শব্দটি আপনা আপনি চলে আসে। অনিলাও লক্ষ্মী মেয়ের মতো মাথা দুলালো। সারফারাজ ফ্রেশে আবারও বেরিয়েছে। ইয়ামিত শিকদার ডেকে খবর পাঠিয়েছে সারফারাজকে। কেবল মনে হচ্ছে ইয়াতিম শিকদার তাদের কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারছে না। কিন্তু সেটা কি? অনেক সম্পত্তির বিষয় কিছু? তার খয়েরি রঙের শার্টটা হাতা ফ্লোট করতে করতে সারফারাজ বেরিয়ে গেল। এ বাড়িতেও এর আগে একবার এসেছিল সে। এই বাড়িটা খানিকটা তাদের বাড়ির মতোই, তবে তাদের বাড়ির মতো বিশাল বড় না, তার চেয়ে একটু ছোট হবে। আর তাদের বাড়ির পিছনে কোনো দিঘি নেই, কিন্তু এ বাড়ির পিছনে আছে। এই দিঘিটা তার খুব ভালো লাগে। ভাবছে বাবাকেও বলবে তার বাড়ির পিছনে একটা দিঘি বানাতে, সেখানে ভালো জায়গা আছে। চাচার সাথে বসে বলো ফারাজ, তার হাতে চায়ের কাপ, সামনে নানা ধরনের কেক, মিষ্টি, বিস্কুট। সারফারাজের কিছু খেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ আগে দুপুরের খাবার খেয়েছে, বিকেলও প্রায় হয়ে গেছে। চাচা কিছু কাগজপত্র নিয়ে তার পাশে এসে বসলো। এগুলো সারফারাজের হাতে দিয়ে বলল, এগুলা সব হইতাছে অনিলার সম্পত্তি। কোথায় কি আছে না আছে, কতটুকুই আছে, সব তো এই কাগজে লেখা আছে বাবা। এতদিন আমি সব দেখছি, এবার তুমি দেখবা। কি দরকার চাচা, আপনি যখন এতদিন দেখেছেন এখনো দেখবেন, এসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। চাচা দাঁত বের করে হাসলো। ছেলে তারেকের দিকে ফিরে বলল, শুনছস কথা? না বাবা, এসব এখন আমাগো দায়িত্ব, তোমারই বুঝো। দেখি মিষ্টি খাও। খাও না কেন? তুমি এই বাড়ির জামাই। এ তারেক তোর বউকে আরো কয়েকটা মিষ্টি আনতে। দরকার নাই চাচা, আমি অনেক খেয়েছি, আর না, এরপর খেলে বদ হজম হয়ে যাবে। আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিই। উঠে দাঁড়ায় সারফারাজ, চাচার হাতের দিকে তাকালো সে। কাগজপত্র সব যেভাবে শক্ত হাতে ধরে আছে, মনে হচ্ছে না তাকে কিছু দেবে, কিন্তু এমন ভাবে বলল যেন এই দিয়ে দিচ্ছি। কি অদ্ভুত মানুষজন, তাদের কি কম কিছু আছে নাকি? অনেকে দেখে শুনে রাখার মতো যথেষ্ট আছে। কথাগুলো ভেবে ঘরের দিকে এগুলো সে। কিন্তু এ কি? ঘরের দরজায় বাইরে এ কেন দাঁড়িয়ে? ঘরে কেমন উকিঝুঁকি মারছে মনে হচ্ছে। সারফারাজ দাঁড়িয়ে দেখতে লাগলো। ধরতেই সময় না এটা নিরাজ, কিন্তু এ ঘরে উকি দিয়ে কাকে দেখছে? অনিকে? মাথায় রক্ত চড়ে গেল ফারাজের। সে দ্রুত আচমকা নিয়াজের কলার চেপে ধরল। ধপাস করে দরজা খুলে দিয়ে থতমত সে। তার অক্ষিগুলো দুটি স্থির হয়ে গেল। অনিলা হা হয়ে তার দিকে তাকিয়ে আছে। দ্রুত দরজা বন্ধ করে দিল সে। ঘন ঘন শ্বাস ফেলে তাকালো নিয়াজের দিকে। নিয়াজের চোখে মুখে ইতিমধ্যে শুকিয়ে গেছে। রাগে ফরাজের মাথা ভন ভন করছে। কয়েকটা চোটে নিয়াজ থরমরিয়ে মেঝেতে পড়ে গেল। ফারাজের ইচ্ছে করলো একটা লাথি মারতে শয়তানটাকে। এর মধ্যে ইমতিয়াজ শিকদার, তারেক আর সায়মাও ছুটে এসেছে। সারফারাজের কোমরে বেল্ট খুলে বেধড় পেটাতে লাগলো নিয়াজকে। নিয়াজের আর্তনা পুরো শিকদার বাড়ি জুড়ে। সকলে হতকম্ব হয়ে দেখছে। ফারাজের এই রূপ কারো জানা ছিল না। সে বেঘোরে শুরু মেরেই যাচ্ছে। সারফারাজের কথা শোনার মেয়ে অনিলা না,
তাকে বারণ করা হলেও সে শুনবে এমন না। সে উড়োচণ্ডী, যখন তার যা মনে চাইবে তাই করে। এত সুন্দর গোলাপি রঙের জামদানি শাড়িটা উপহার পাওয়ার পর পরে না দেখতে পেলে বড্ড আফসোস লাগবে। তাই ঘর ফাঁকা হতেই সে দরজা বন্ধ করে শাড়ি পরতে শুরু করলো। কিন্তু সে তো শাড়ি পরতে জানে না। তাতে কি, এ যুগে ইন্টারনেট কাজে দিবে কবে? মোবাইলে ভিডিও অন করে শাড়ি পরতে ব্যস্ত অনিলা। দু তিনবার শাড়ি প্যাঁচ দিচ্ছে, কিছুতেই হচ্ছে না। কুচি দিতে গিয়ে তার গুলিয়ে ফেলছে। ইস, ভিডিওতে কি সহজেই না মনে হচ্ছে যে সে পড়তে যাচ্ছে, এমনি কত কঠিন হয়ে যাচ্ছে। একবার তো ভাবলো তার চেয়ে পড়াশোনা সহজ। এই হিসাব বিজ্ঞানে রেয়া মিলও বোধহয় এর চাইতে দ্রুত মিলে যায়। সে মিলিয়ে ফেলতে পারত। বরাবর হিসাব বিজ্ঞানে সে একটু কাঁচা, মনে হতো আর্থিক বিবরণীর চেয়ে বড় কোনো কঠিন বিষয় নেই। আজ মনে হচ্ছে শাড়ি প্যাঁচ বোঝা চেয়ে কঠিন বিষয় আর কিছু হতে পারে না। একবার পুরোপুরি শাড়ি পরার পর খেয়াল করলো শাড়ি উল্টো পড়েছে। আঁচল চলে গেছে কোমরের ভাঁজে। রেগেমেগে অস্থির হয়ে শাড়ির বিছানা ছুঁড়ে মারল। চুলায় যাক শাড়ি, পরা লাগবে না কিছু। হু। ফের ২ মিনিট আবারও শাড়ি তার হাতের মুঠোয়। এবার সমস্ত মনোযোগ ওদিকে। ইস, এত মনোযোগ দিয়ে পড়াশোনা করলে স্যারের কাছে আর মার খেতে হতো না। তখন যে মনোযোগ সব থাকে কোথায় বুঝে উঠতে পারছে না। তার ফর্সা শরীরে সবচেয়ে আকর্ষণীয় স্থান কোমরের অংশে ফুটে উঠছে লাল রঙের ব্লাউজ আর পেটিকোটে। কে বলবে মোটা মেয়েদের শাড়িতে মানায় না? অনিলাকে তো বেশ মানায়। সেই দিন প্রথমবার পরে সে বুঝে গেছে। মামুনি কত আদর করে বলে, আমার অনিকে ভারী মিষ্টি লাগছে। ও তো, হ্যাঁ, বিয়ের দিন কাজল লেপটে দিল কানের লতিতে। কারো নজর না লেগে যায় বুঝি। একাকী হেসে উঠল অর্নিলা। এবার সে শাড়ি পরে ফেলল। তাকে পড়তেই হবে। শিকদার বাড়ির বাহিরে থেকে যেমন আগে যুগের ভেতরেও তাই। এ ঘরে পুরানো দরজা এখন আর আগের মতো সুরক্ষিত নেই। খুব সহজে সে দরজা ছিটকিনি খুলে ফেলা যায়। বড় আয়নার সামনে দাঁড়িয়ে অনিলা যখন শাড়ির প্যাঁচ বুঝতে ব্যস্ত, ঠিক তখনই দরজার আড়াল থেকে উঁকি মারছিল বখাটে নিজাম। চরিত্রহীনের সাথে সাথে লজ্জা শরমও লোপ পেয়েছে তার। অনিলা উদ্দাম কোমর, উদাম পিঠের অংশ নজর কেড়ে নিচ্ছিল তার। মাতাল চোখে পাগলের মতো তাকে দেখছিল সে। এত গভীর ছিল তার মাঝে। বুঝেনি কখন এসে যমরাজ পিছনে এসে আস্তানা বাঁধল। হঠাৎ করে শার্টের কলার চেপে ধরে হুঁশ ফিরল তার। ফারাজ তখনও বুঝতে পারেনি কি দেখছিল। নিয়াজ অজান্তেই দরজা খুলে ফেলল। হঠাৎ দরজা খোলার শব্দে শাড়ি হাতে পিছনে ফিরল অনিলাও। হতভম্ব সে। শাড়ি তখনও তার হাতের মাঝে। অনিলা এমন অপ্রস্তুত অবস্থায় দেখে ফারাজ নিজেও শরম পেয়ে গেল। দ্রুত দরজা বন্ধ করে দিল সে। কয়েক সেকেন্ডের মধ্যে কি হলো বুঝতে সময় লাগলো অনিলার। একের পর এক কাণ্ড বুঝতে পরপরই কোনো মতে শাড়ি পেঁচিয়ে নিল শরীরে। দরজার কাছে আসতেই তটস্থ সে। শরীর জমে গেছে তার। মিরাজ ভাইয়ের কান্নার আওয়াজ, তার সাথে ফারাজ ভাইয়ের কঠোর স্বর, আমার বউয়ের দিকে নজর দিবি তুই? আমার বউয়ের দিকে? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। শরীর ঝনঝন করে উঠল অনিলার। দরজা খুলে বাইরে কি হচ্ছে দেখার সাহস হলো না তার। এক জায়গায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। ধস্তাধস্তির শব্দ, হুলহুস্তু একটা কাণ্ড বেঁধে গেছে। দরজার আড়াল দিয়ে উঁকি মারল অনিলা। তার দম বন্ধ হওয়ার জোয়ার। ফারাজ ভাইয়ের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। ঘেমে একাকার সে। শার্টের কয়েকটা বোতাম খোলা। তারেক ভাই কোনোভাবেই ফারাজ ভাইকে আটকে রাখতে পারছে না। হিংস্র বাঘ যেমন শিকারের হাতছাড়া করতে চাচ্ছে না, অনিলাও শুকনো ঢোক গিলল। তার গায়ের লোম সব দাঁড়িয়ে গেল, শরীর শিহরে উঠল। বাকরুদ্ধ সে। ফারাজ ভাইয়ের রাখতে দেখেছে, কিন্তু রেগে মারতে কখনো দেখেনি।
বরাবরই ভাই রেগে গেলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকতো, কিংবা দু একটা ধমক দিত। এমনকি আরাফাতের সাথেও তাকে মারামারি করতে দেখেনি। সেই ভাই আজ এতটা রেগে আছে, রাগে ফুঁসেছে। সারফারাজ মুখ খুলে শ্বাস নিচ্ছে সে। তারই পিছন থেকে জড়িয়ে ধরে আছে তাকে, হাতে বেল্ট এখনো শক্ত হাতে। আরেক দফা মারতে পারলে যেন শান্তি মিলত। কতটা সাহস! তার বউয়ের দিকে বাজে নজর দিচ্ছে, তার ঘরে লুকিয়ে উঁকি মারছে। জঘন্য! বলতেও লজ্জা লাগছে তার। তারে ছেড়ে দিল ফারাজকে, তবুও নড়ছে না। মনে হচ্ছে ফারাজ দ্বিতীয় দফা আবার শুরু করবে। হাতে বুড়ো আঙুল দিয়ে কপালে ঘাম মুছে দরজার দিকে তাকালো। হকচকিয়ে গেল অনিলা। মনে হলো ফারাজ ভাই তাকেই দেখছে। চমকে উঠল সে। ফারাজ ভাই তো এদিকে এগিয়ে আসছে। পিছিয়ে গেল দুপা। ধপ করে দরজা খুলে ফারাজ ভাই শক্ত করে তার বাহু চেপে ধরল। কেঁপে উঠল অনিলা। এমনটা আগে কখনোই হয়নি। দ্রুত ঘরের বাইরে এসে বলল, বিধ্বস্ত অবস্থায় নিয়াজ পড়ে আছে চাচার কোলে। চাচা যেন রাগে চুপসে গেছে। সায়মা ভাবি দূরে এক কোণায় দাঁড়িয়ে আছে। ঘটনাটা সে নিতে পারছে না। তাদের বাড়িতে এসে তাদের ঘরে তার দেবরকে এভাবে মারলো। নিয়াজের চোখ ফুলে গেছে, গাল কেটে রক্ত পড়ছে, ঠোঁটের কাছেও কাটা। মুখ খুলে শ্বাস নিচ্ছে সে। আদো আদো চোখে তাকালো ফারাজের দিকে। ফারাজ তার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলে উঠল, এরপর আমার বউয়ের দিকে তাকালে তোর চোখ তুলে ফেলবো, মনে রাখিস। কথাটা বলা অব্দি আর এক বিন্দু এখানে থাকবে না। বেল ছুঁড়ে মারল মেঝের দিকে। অনিলার হাত চেপে বেরিয়ে এলো শিকদার বাড়ি থেকে। অনিলা চুপচাপ চলে এলো, কোনো শব্দ করল না। মুখ ফুটে একটা কথাও বের হলো না। এই প্রথম ফারাজ ভাইকে তার এত ভয় লাগছে। গাড়িতে এসে বসলো তারা। গাড়ির ড্রাইভার হম্বিত তম্বিত করে ছুটে এলো। দূরে কোথাও বুঝি চা খাচ্ছিল। সারফারাজ মৃদুস্বরে বলল, বাসায় চলো। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। গাড়ির এক কোণে ফারাজ ভাই আর অন্য কোণে অনিলা। কোনো মতে পেঁচানো শাড়ি পরে এসেছে সে। এক কোণে জড়সড় হয়ে বসে আছে। মনে বলছে বাসায় যাওয়ার পর ফারাজ ভাই তাকেও এক থাপ পিটাবে। যা হয়েছে সব এই শাড়ির জন্য। মানা করছিল তো শাড়ি পরতে, কেন যে পাগলামি করে পরতে গেল। প্রাণ আসে আর যায়, কান্না চেপে রাখতে পারল না সে। ফিরে তাকালো ফারাজ ভাইয়ের দিকে। রক্তবর্ণ দৃষ্টিতে ভাইয়া এদিকেই চেয়ে আছে। প্রথমবারের মতো অনিলা নিশ্চুপ হয়ে কাঁদতে লাগলো। এই প্রথমবার সে নিশ্চুপ কান্না শিখল। শিকদার বাড়ির হাল মোটেও ভালো না। গরম পরিবেশে এখনো গরম। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে নেই। তাদের বাড়ির কাজের লোকের সংখ্যা নেহাত কম নয়। নিয়াজ যে সবার সামনে, সারফারাজের সামনে মার খেল, এটা সবাই দেখেছে। কানাঘুষাও চলছে। ডাক্তারকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। নিয়াজের চোখ, গাল, ঠোঁট মেডিসিন দেওয়া হয়েছে। গায়ে শার্ট খুলতে দেখা গেল পিঠে দাগ বসে গেছে। শুধু দাগ তাই না, একদম পূর্ণ বেল্টের ছাপ। মাপ দিলেও 1 ইঞ্চি মিস হবে না। একটা জানোয়ারকে এভাবে মারে না, যেভাবে তার ছেলেকে মেরেছে। এর প্রতিশোধ সে না নিয়ে থাকবে? অবশ্যই নেবে। তার নাম ইয়ামিন শিকদার। এত সহজে ছেড়ে দিবে না, কখনোই না। আরিফ হাসান বাসায় ছিল না। শাহিনুর বেগমও বিকেলের দিকে একটু বের হয়েছে। আরাফাত সবে বাইরে থেকে এসে সোফায় বসলো। টিভি ছাড়া উদ্দেশ্যে রিমোট খুঁজতে লাগলো। এর মধ্যে দেখলো হঠাৎ সিধু ছোটাছুটি করছে। সিধু তাদের বাসার কাজ করে। বাজার থেকে শুরু করে বাগানে পানি দেওয়া, গাড়ি ধোয়া, অনেক কাজই এই ছেলে একা করে। কাজের ছেলে একটা। সিধু ছুটে এসে বলল, বড় ভাই আইছে। বড় ভাই মানে? ফারাজ ভাই। তারা না দাওয়াতে গেল 2 দিন থাকার কথা, এ তো 2 ঘন্টার মধ্যে ফেরত এসে গেল। বলতে বলতে দেখলো ফারাজ দরজার সামনে দাঁড়িয়ে।
আরাফাত ঘাবড়ে গেল। ভাইকে দেখে মনে হচ্ছে ভীষণ চটে গেছে। তার ভাইয়ের রাগ যতই থাকুক, কন্ট্রোল করার ধৈর্য আছে। আজ তো মনে হচ্ছে সব ধৈর্যের বাইরে। অনিলাকে হাত ধরে টেনে নিয়ে সোজা ঘরে ঢুকালো সারফারাজ। আরাফাত রীতিমতো চমকে উঠল। কিছু বলার জন্য এগিয়ে যাবার আগে ধপ করে দরজা বন্ধ করে দিল। সিধু ভয়ার্ত কণ্ঠে বলল, বড় ভাই তো খুব রাইগে গেছে। সিধু, আমার ফোন দেখো সোফার উপরে, এক্ষুনি দাও। মাকে ফোন করতে হবে, ভাইয়া খুব রেগে গেছে। অনিলা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে ফারাজ ভাই। সময়ের সাথে সাথে মানুষের রাগ কমে, কিন্তু এখানে মনে হচ্ছে ফারাজ ভাইয়ের রাগ বেড়ে যাচ্ছে। শক্ত গলায় ফারাজ ভাই বলে উঠল, তোকে না বলছিলাম শাড়ি পরার দরকার নাই, তাও কেন শাড়ি পরতে গেলি তুই? ফারাজ ভাইয়ের কথায় জবাব না দিয়ে শব্দ করে কেঁদে উঠল অনিলা। ফারাজ ভাই এক ধমক দিতে আবার চুপসে গেল। চুপ, একদম চুপ, ভ্যাভা করে কাঁদবি না আমার সামনে। এই ঢং গিয়ে আমার বাবার সামনে কর, আমার সামনে না। অনিলা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, ফারাজ ভাই, আমি তো কি আমি হ্যাঁ, কি আমি? দরজা বন্ধ করতে জানিস না? আমি তো দরজা বন্ধ করেছিলাম ফারাজ ভাই, কিন্তু কেমনে যে খুলে গেল। চুপ, একদম চুপ, মুখে মুখে আরেকবার তর্ক করবি না বলে হাত উঠালো সে। অনিলা ভয়ে চোখ বন্ধ, মুখে সরিয়ে নিল, হাত মুঠিয়ে নিল শাড়িটা। সারফরাজ বহু কষ্টে নিজেকে থামালো। না, এটা পুরুষত্ব না। বইয়ের গায়ে হাত তুলবে, নিজেকে পুরুষত্ব জাহির করা যায় না। ধপ করে পরপর দুটো আওয়াজ হলো। ভয়ে চোখ মেলে তাকালো না অনিলা। কিছুক্ষণ পর তাকিয়ে দেখল আয়না ভেঙে চুরে মেঝেতে পড়ে আছে। ভাইয়া ড্রেসিং টেবিলে আয়না ভেঙে ফেলছে, দরজা খুলে বাইরে চলে গেছে। তার এবার ভীষণ ভয় লাগছে। চিৎকার করে কেঁদে উঠল সে। ধপ করে মেঝেতে বসে পড়ে কাঁদতে লাগলো। বেসামাল হয়ে নিচের কাজের টুকরো হাত কেটে গেল। রক্ত পড়ছে গড়িয়ে। কান্নার রেশ আরো বেড়ে গেল। আরাফাত আর শাহিনুর বেগম ছুটে এলেন সারফারাজের ঘরের কাছে। বিধ্বস্ত অবস্থায় অনিলাকে দেখতে পেয়ে দুজনই হতভম্ব। শাহিনুর বেগম ছুটে এসে অনিলাকে বুকে জড়িয়ে নিলেন। অনিলা কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি মামুনি, আমি কিছু করিনি। ফরহাদ পিঠ চাপড়ে বলে উঠল, সাবাস বেটা, যা করছিস ভালো করছিস। একদম বাঘের বাচ্চা। ও তো এরকমই একটা শিক্ষা দেওয়া দরকার ছিল। তোর বইয়ের দিকে নজর দিবে আর তুই হাত পা গুটিয়ে বসে থাকবি নাকি? চুপ কর, আমার মাথা ব্যথা করছে। তিক্ত স্বরে কথাটা বলে উঠল সারফারা। তোর উচিত এখন গিয়ে বাড়িতে বসে বইয়ের হাতের গরম চা খাও। আহা, চায়ের কাপে চুমুক দিয়ে বুঝবি এর স্বাদ। বইয়ের হাতে বানানো গরম চায়ের কাপে এক চুমুক, তাতে চুমু খাবার মতো। তোর লুচ্চামি কথা রাখতো। লুচ্চামি বইয়ের সাথে করবি না তো কার সাথে করবি? শালা এতদিন বসে থেকে কি টেরা পিটে এখন এসে বউয়ের সাথে প্রেম করতে পারো না? সারফারাজ বিরক্ত স্বরে জবাব দিল, লাইক সিরিয়াসলি ফরহাদ, তোর মনে হয় আমি এই বাচ্চার সাথে প্রেম করব, যাকে ক বলতে গ বুঝে এক লাইন বেশি বুঝে বসে থাকে? থাকলে থাকবে, তুইও পাল্টা চাল দিবি? অসম্ভব। আমি এই মেয়ের কথা আর এক বিন্দু ভাবছি না। কালই আমি ঢাকা ফিরছি। এখানে আর একদিনও থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে। আমি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে রাখবো। ফাইজলামি একটা লিমিট থাকে ফরহাদ। আচ্ছা চুপ। আমি বলার পর 2 সেকেন্ড চুপ থেকে বলল, ও যেটা বলার ছিল কি, আঙ্কেল ফোন করছিল, শিকদার সাহেব তোমার বাড়িতে হানা দিয়েছে, তাও ইউ গেট আউট। সারফরাজ তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। আশ্চর্য, কেউ একটা কাজে না। বাবা ফোন করেছে, সে কখন? আর ফরহাদ এখন এসে তাকে বলছে এতক্ষণ পর এখন বললি এ কথা? আরে বস সামলে। তোমার একটা ভাব আছে না, ডাকবে আর তুমি চলে যাবা। এত তোমায় পেলে তাহলে ঘাড়ে চড়ে বসবে। রিল্যাক্স মুডে বাড়ি ফিরো। দেখো ভাব যেন না চেঞ্জ হয়। তোমার বল তোমার হাতে। আশাবাদ
করি যে বর্ষ, সত্যি সত্যি হাতটা তার মাথায় রেখে দিল ফরহাদ। সারফারাজ দাঁতে চেপে উঠে দাঁড়ালো। শালা ভিনগতি ধরেছে এই বয়সে। বের হবার পথে চাচি শুধালো, রাতটা থেকে যাও। না চাচি, বাবা ফোন করেছে। তাহলে রাতের খাবারটা? বাবা ফোন করেছে অনেক। আমি আসছি। বের হয়ে গেল। চাচি আর থামল না, জানে কথা নড়চড় হবে না। ফারাজ তার বাবার অতি বাধ্য ছেলে। বাড়িতে ফিরে দেখল মেহমান কঠোর দৃষ্টিতে চোয়াল শক্ত বসে আছে ছোপার উপরে। বাবার স্টাডি ঘরে বাবা শান্ত ভঙ্গিতে বসে আছে। সারফারাজ বাবার সামনে খানিকটা নিশ্চুপ হয়ে গেল। বাবার সামনে তার গলার স্বর উঁচু করে রুক্ষ কখনোই হয় না। তবুও তার কঠিন দৃষ্টিপাত শিকদার সাহেবের উপরে। আরিফ হাসান ছেলেকে শুধালো, শুনলাম তুমি নিয়াজকে খুব মেরেছ, এর কারণ কি? ফারাজ ইয়ামিদ শিকদার তরতর করে উঠল। কি খুব মারছে? বলেন, জানোয়ারের মতো মারছে। এই পোলা আমার পোলার মুখ চোখ সব মাইরা নষ্ট কইরা দিছে, পিঠের ছাল উঠাইয়া দিছে। বিশ্বাস না করলে চলেন আমার সাথে। আরিফ হাসান ছেলের দিকে দৃষ্টিপাত করল। সারফারাজ শিকদার সাহেবের চোখে চোখ রেখে বলে উঠল, আমি সারফারাজ শেহজাদ, আপনার ছেলে শুধু মারিনি, মেরে ফেলতে চেয়েছিলাম। আমার বউয়ের দিকে কেউ খারাপ নজর তাকালে আমি বসে থাকবো, এমন শিক্ষা আমার বাবা আমায় দেয়নি। শিকদার সাহেবের চোখ মুখ বড় করে কঠিন স্বরে বলল, মেরে ফেলতা? দেখলে আপনার হাসান সাহেব, দেখলেন আপনার ছেলে আপনার সামনে বলছে আমার ছেলেকে মেরে ফেলতো। তাহলে বুঝুন এবার। ফারাজ তুমি শুরু থেকে বলো কি হয়েছে। ফারাজ এবার সোজা হয়ে দাঁড়ালো। তার চোখেতে তেজ ফিরেছে, কণ্ঠের স্বরও এবার খানিকটা রূপ। বলে উঠল, আমার বউয়ের দিকে খারাপ নজরে তাকালে আমি তার এমন হাল করব। আমার বউ সে তোমার বোনের মেয়ে কিংবা ভাইয়ের মেয়ে না। আমার বউয়ের দায়িত্ব আমার। ওই রাস্কেল ইডিয়েটটা আমার বউয়ের ঘরে উঁকি মারছিল, আর তখন ঠোঁট চেপে ধরল। ফারাজ রাগে তার ঠোঁট জোড়া কাঁপছে। বাবার দিকে ফিরে অসহায় ভঙ্গিতে বলল, ছাড়ো বাবা, আমার রুচি হয় না এসব বলা। আরিফ হাসান ভুরু কুঁচকে শিকদার সাহেবের দিকে ফিরলেন। শিকদার সাহেব উঁচু গলায় বলল, এসব মিথ্যে কথা। অনিলা এসব বলছে। মিথ্যা কেন হবে শিকদার সাহেব? আপনার ছেলে কি এমনটা করতে পারে না? এর আগেও তো এমন রুচিহীন কাজ করে নিজেকে জাহির করেছে। এখন মেনে নিতে আপত্তি কোথায়? আর শিকদার সাহেব, এখন অনিলা অভিভাবক, আমরা না। তার স্বামী যা বলবে তাই হবে। শিকদার সাহেব দাঁত কিরমি করতে লাগলেন। বাপ ছেলে দুটো একজোট হয়েছে। তাচ্ছিল্য করে হেসে বলে, ঠিক বলছেন ভাই, ঠিক বলছেন, কিন্তু মনে রাখবেন এক মাগে শীত যায় না। আরিফ হাসান নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল গর্ব, আর ছেলের জন্য তার গর্ব হচ্ছিল। নিজের স্ত্রীর দায়িত্ব তার ছেলে কাঁধে নিয়েছে। বিয়ের সিদ্ধান্ত অনেকটা হেলাফেলায় নিলেও বউয়ের দায়িত্ব হেলাফেলা যাবে না। শাহিনুর বেগম দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করছেন। টেনশনে তার ব্লাড প্রেশার বেড়ে গেছে। কে জানেন ভিতরে কি হচ্ছে। আত্মীয়দের সাথে কথা কাটাকাটি, তর্ক আর কোনোদিন পছন্দ না। সব সময় চান শান্তি মত থাকতে। ছোট থেকে একাই বড় হয়েছে, কোনো ভাই বোন ছিল না তার। একা বেড়ে ওঠায় কিশোরী ইচ্ছে ছিল ভরা জমজমাট একটা বাড়িতে বিয়ে করবেন। ছোটবেলা যতটা একা ছিলেন, এখন ঠিক ততই মানুষের তার বাড়ি গম গম করে। এর জন্য কারো সাথে ঝগড়া করা, সম্পর্ক ছিন্ন করতে বেশ ভয় পান তিনি। সারফারাজ নিয়াজকে মেরেছে, এটা অন্যায় হয়েছে, কিন্তু অবশ্যই নিয়াজও ভালো কিছু করেনি। সে যা করেছে এটা তার পাওনা ছিল। তবুও ভয় আঁকড়ে ধরছে। একটু পর পর আচমকা দরজার দিকে তাকিয়ে চমকে উঠেছে। এই মনে হয় দরজা খুলে ফেলার শব্দ। আনিলা এখন ঘুমাচ্ছে। কাঁদতে কাঁদতে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ডাক্তার এসে মেয়েটার হাত ব্যান্ডেজ করে দিয়েছে। এত বেশি কাটেনি। তার ঘরে সেউমি রেখে এসেছে। অনিলা তার ছেলে বউ
আগে তার মেয়ে ছোট এই অনিলাকে তিনি মানুষ করেছেন। ননদ দুজনে পর পর ঝগড়া করে এই কোলে বাচ্চাকে নিয়ে তারা বাড়িতে উঠত। তখন মেয়েটা পুরো দায়িত্ব থাকতো শুধু তার। খুব শখ ছিল অনিলের মতো একটা মেয়ে তার নিজেরও হবে, কিন্তু তা কখনোই সম্ভব হয়নি। যেই অপ্রাপ্তি তার মনকে ভার করে তুলত। ছোট শিশু অনিলা আগমন প্রাণকে ততটা জীবিত করে তুলল। মনে হলো এই মেয়ে তো তাই। ননদের মৃত্যু তাকে ভয়াবহভাবে আঁকড়ে ধরেছিল, কিন্তু অনিলা ছিল তার ননদের মেয়ে। সেই সম্পর্কের জোরে এতটা তিনি দিতে পারেনি। পারলেও মেয়েকে নিজের কাছে আগলে রাখতেন। অনিলার বাবা কতবার চাইলো আরেকটি বিয়ে করতে, তখন তারা গিয়ে বারবার বাধা দিয়েছে। বলছিল এই মেয়েকে তারাই মানুষ করবে, এজন্য কোনো বিয়ে শাদী না করে মা আনা দরকার নেই। সত্যি তারা জানতো নতুন মা আনা তো একটা অজুহাত মাত্র। আসলে যুক্তিটা অন্য কোথায়। চরিত্রের দিক দিয়ে কলঙ্ক থাকলেও মেয়ের জন্য এইটুকু হলো ভালোবাসা ছিল শামসুল শিকদারের। না হলে তাদের মতো তুচ্ছ মানুষের কথা শুনে দ্বিতীয় বিয়ে থেকে পিছিয়ে আসতে পারতেন না। কিন্তু তবুও তার অবৈধ সম্পর্কে অস্তিত্ব কম ছিল না। এজন্য ছোট মেয়েকে কখনো তাদের বাড়িতে, নয়তো কখনো গিয়ে থাকতো তার ছোট কুকুর বাড়িতে। চাচার বাড়িতে চাচি না থাকায় সেখানে থাকা আর নিজের বাড়িতে থাকা সমান কথা। তখন অনিলার মায়ের প্রয়োজন ছিল। শাহিনুর বেগম আর ছোট ফুপু দুজনে মা মিলেই একজন মায়ের অভাব পূরণ করেছিল। দরজায় ধপ করে শব্দ হলো। শাহিনুর বেগম হকচকিয়ে তাকালো। ইয়াতিম শিকদার হম্বিতম্বি করে বের হয়ে চলে গেলেন। এই বাড়িতে আর এক বিন্দু নয়। শাহিনুর বেগম কিছু বলার সুযোগ পেল না। পরক্ষণেই লক্ষ্য করলেন আরিফ হাসান আর সারফান বের হয়ে আসছে। ছুটে গেলেন সেদিকে। আরিফ হাসান মৃদু সুরে জিজ্ঞেস করলেন, আনিলা খেয়েছে? না, ঘুমাচ্ছে। অনেক জোর করে ওকে কিছু খাওয়াতে পারিনি। অসুবিধে নেই, মাঝরাতে ও ঘুম ভেঙে যাবে, তখন আমি খাইয়ে দেব। শাহিনুর বেগম বিচলিত হয়ে সারফারাজকে শুধালো, বাবা তুমি খাবে না? খাবো মা, একটু ফ্রেশ হয়ে আসি। মাথা দুলিয়ে সায় দিল। তড়িঘড়ি করে চলে গেল রান্নাঘরে। খাবারগুলো গরম করা দরকার। আরাফাতকেও ডাকতে হবে, সেও না খেয়ে বোধহয় ঘুমিয়ে গেছে। সেউমই মেয়েটাও বোধহয় না খেয়ে এসেছে। রাত অনেক হয়েছে। সেউমই বিছানার পাশে বসে ফোন টিপছে। বিছানায় শুয়ে আছে অনিল। সারফারাজ ঘরে ঢুকতেই বিছানা ছেড়ে নামলো সেউমই। ভাইয়া তুমি? মা তোকে ডাকছে, যা। তা মিথ্যে কথা। অবিলম্বে ঘর ছেড়ে বেরিয়ে গেল সেউমই। সারফারাজ এগিয়ে এলো বিছানার পাশে দাঁড়িয়ে নিজের অর্ধাঙ্গিনীকে দেখতে লাগলো। সুশ্রী মুখ, মায়া কারা চেহারা, গুল্লুমুল্লু গাল দুটো আলুর মতো। সে হাসলে তার চোখ দেখা যায় না, শুধু গাল দেখা যায়। আচমকা হেসে উঠল ফারাজ। আবারও বিষণ্ণ হয়ে গেল তার মন। অনির প্রতি তার আজকের আচরণ তাকে বড্ড কষ্ট দিচ্ছে। কোনোভাবেই মেনে নিতে পারছে না সে। বোধহয় কখনো পারবে না। পারবে না এই মেয়েটার স্বামী হয়ে উঠতে। স্বামী হওয়া বিরাট বড় কাজ। সারা জীবনের জন্য কোনো মেয়ের দায়িত্ব নেওয়া শুধু নয়, তাকে আগলে রাখা, তার হাতটা শক্ত করে ধরে সামনের স্বপ্নগুলো একসাথে দেখা। কিন্তু কই, তারা তো এমন কিছু ভাবে না। এভাবে কি সংসার চলে? তাদের সংসার তো ভালোবাসা নেই। ভালোবাসা না থাকলে সংসার চলবে কি করে? কিভাবে হয়ে উঠবে সেই স্বামী? অনিলার ডান হাতে তালু সাদা রঙের ব্যান্ডেজ দিয়ে বাঁধানো। অপরাধী হয়ে উঠছিল ফারাজ। তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল তার আত্মা। আজকে তার আচরণ তাকে লজ্জার মাথা নত করতে বাধ্য করেছে। নিজের এমন আত্মঘাতী কোনোভাবে মেনে নিতে পারছে না সে। নিজেই নিজের কাছে বড্ড অপরাধী হয়ে উঠল সে। হঠাৎ করেই উত্তেজিত হয়ে উঠল। ঘর ছেড়ে বেরিয়ে গেল দ্রুত। আজকের রাতটা যেন এখানেই থাকলে তার দম বন্ধ হয়ে যায়। এখানে কোনোভাবেই থাকতে পারবে না সে। কোনোভাবেই পারবে না অনির মুখোমুখি হতে। সে চলে যাবে, থাকবে না এখানে। আর কখনোই আসবে না, কখনো না। ঝোঁকের বসে দ্রুত ব্যাগ গুছিয়ে নিল সারফারাজ। রাতেই চলে যাবে সে, এক্ষুনি মানে এক্ষুনি। ব্যাগ হাতে বেরিয়ে এলো ঘর ছেড়ে।
দীর্ঘ ২ বছর পর বাড়ি ফিরছে ফারাজ। তার চেহারা অনেকটা পরিবর্তন হয়েছে। চেহারায় খানিকটা গম্ভীরতার ছোঁয়া, থুতনি, দাড়ি ঘনত্ব বেড়েছে অনেকখানি। এমবিবিএস পাশ করা ডাক্তার সে। এখন পুরোপুরি হয়ে ডাক্তার বলা ঠিক হবে? ইন্টার্নশিপ শুরু হতে এখন ১ মাস বাকি। এই একটি মাসের জন্য এখন বাড়িতে যাওয়া। এই ২ বছরে অনেক কিছু বদলেছে। সে বদলেছে, সময় বদলেছে, সবকিছু বদলে গেছে। হয়তো অনিও বদলে গেছে। হ্যাঁ, একদিন আরাফ বলল, অনি নাকি এখন অনেকটা বদলে গেছে। এখন আর আগের মতো চিৎকার চেঁচামেচি করে না সে, লাফালাফিও কমেছে অনেকটা। চিৎকাতুনি মেয়েটা এখন আর কথায় কথায় কান্না করে না। আগের মতো মায়ের কাছে খাওয়া বায়নাও করে না। হঠাৎ এমন পরিবর্তন, বাড়ির সবাই একটু হতভম্ব হলো বটে। তবে ধরে নিচ্ছে এটা তার বয়সের প্রভাব। মেয়েটার বুদ্ধি বাড়ছে, সবকিছু বুঝতে শিখেছে। কিন্তু কতটা? এসএসসি পরীক্ষা শেষ হলো, আজ তো রেজাল্ট দেবার কথা। ট্রেন চলছে খুব দ্রুত, কিন্তু মনে হচ্ছে ট্রেনের গতির চেয়ে তার সময় যেন দূরত্ব গেল। এই তো সেদিন রাত, হঠাৎ ব্যাগপত্র নিয়ে হাজির হলেন সে। তার সিদ্ধান্ত, সে অটুট। এখনই চলে যাবে, থাকবে না এই বাড়িতে। আর অনেক পড়াশোনা বাকি। এখানে এসে শুধু সময় নষ্ট হলো, আর কিছু না। কারো কথা শুনল না, না খেয়ে বেরিয়ে গেল রাতের মধ্যে। সেই দিন কেন জানি বাবাও তাকে থামালেন না। হয়তো সে টের পেয়েছিল তার মনের কথা। এই যে বের হলো, আর কখনো ফিরে এলো না, এই অজুহাতে সে অজুহাত দিয়ে কাটিয়ে দিল। অনেক পড়াশোনা বাকি তার, সামনে ফাইনাল পরীক্ষার। সময় নষ্ট করার মতো সময় নেই তার হাতে। আর কোরবানি ঈদে আসা হলো না। গরুর হাটে গিয়ে গরু কিনে বাসায় ফেরা এখনো স্মৃতি মাত্র। দিন এতগুলো সব কেটে গেল চার দেওয়ালের ঘরের মধ্যে বন্দি থেকে। দীর্ঘ নিঃশ্বাস, সবকিছু ভুলে গেছে। ভাবছি সামনে একটুকু নিয়ে কি হবে এখন। ট্রেন থামলো মোহনগঞ্জ এক্সপ্রেসে। ব্যাগপত্র নিয়ে নামলো সারফারাজ। আগে থেকেই এখন যেন বেশি খিটখিটে লাগছে তাকে। একটা সিএনজি ভাড়া করে উঠে পড়ল। তার চিরচেনা গ্রাম আর বদলে গেছে। রাস্তাঘাট এখন আর আগের চেয়ে ভালো। মানুষও বদলে গেছে অনেক। শুধু রয়ে গেছে পুরানো বাড়িটা আগের মতো, তার বাড়ি, নিকুঞ্জ নিবাস। ভাড়া মিটিয়ে নামলো সারফারাজ। ব্যাগ হাতে ঢুকলো বাড়ির মধ্যে। মনের মধ্যে বিশাল এক অস্থিরতা, মাথা ভন ভন করছে। মনে বলছে উল্টো পায়ে চলে যেতে, অথচ তবুও দরজা কড়া নাড়ল সে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। দরজা খোলার শব্দে আচমকা চমকে উঠল সে। হতচকিয়ে তাকালো সামনের দিকে। এক চিরচেনা মুখ ভেসে উঠল সামনে। সময়ের স্রোত গা ভেসাল সে। সামনে রমণী অবাক চোখ তাকে দেখছে, চেনার চেষ্টা করছে নিশ্চয়। সারফারাজ মৃদু হাসি হাসল। সামনে রমণী অবাক কণ্ঠে বলে উঠল, ফারাজ ভাই।